নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক। যে নেতাজি নিয়ে নিরন্তর পড়াশোনা করি, চর্চা করি, কারণ তিনি আমার প্রাণের দেবতা। তিনি ভারতবর্ষের অন্যতম মহানায়ক, মহাকাব্যের একজন নায়ক, বিপ্লবী। নেতাজি যুদ্ধ অপরাধী বলতেও লজ্জা লাগছে, ক্ষোভ হচ্ছে। এটা বলা হয়। নেহেরু আগের পর্বে বলেছিলাম যে নেহেরু কিভাবে ক্লিমেন্ট অ্যাটলিকে চিঠি লিখেছিল। নেহেরু ক্লিমেন্ট অ্যাটলিকে চিঠি লিখেছিল 1945 সালে 26-27 ডিসেম্বর। তখন স্ট্যালিনকে চিঠি লিখে বলেছিল যে নেতাজি যুদ্ধ অপরাধী। কত বড় একটা বেঈমান, কত বড় একটা বিশ্বাসঘাতক, কত বড় একটা অভদ্র, কত বড় একটা অসভ্য, কত বড় একটা শয়তান এই যে নেহেরু পরিবার, এটা বলে শেষ করা যাবে। ভারতবর্ষের সব রকমের দুর্নীতি, ভারতবর্ষের সব রকমের অব্যবস্থা, ভারতবর্ষের এই যে মানুষদের শোচনীয় অবস্থা, এই জন্য পুরো নেহেরু পরিবারটা দায়ী। তো পারিবারিক শাসন বলে গেছে গান্ধী মহারাজ, গান্ধীজি বলে গেছে নেহেরু হবে। তার তো হওয়ার কথা ছিল না, তার হওয়ার কথা ছিল না প্রধানমন্ত্রী, সে হলো। আর তার বংশানুক্রমিক শাসন, যে লোকটা জেলে গেল না, কিছু করলো না, সেই শাসন করে গেল ভারতবর্ষে। তারপর আসলো তার মেয়ে ইন্দিরা গান্ধী। আজকে এই ব্যাপারে বলবো। এই তো জিনিসগুলো চললো দীর্ঘদিন। নেতাজিকে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়েছিলেন নেহেরু, চিঠি লিখেছিলেন, কোনো প্রতিবাদ হয়নি কোনোদিন। হঠাৎ গত 1 বছর বোধহয় আগে বোধহয় কাগজে একটু বেরিয়েছিল, কংগ্রেস প্রতিবাদ করছে। এত বছর ঘুমিয়ে থেকে এখন এত বছর আঙুল চুষছিল, লোকের কাছে আসতে পারছিল না। এখন বেকায়দা হয়তো কোনো কারণে পড়েছে, বলতে হবে। যাই হোক, এখন রাষ্ট্রসংঘ এই ব্যাপারে কি বলছে, আজকে এই প্রসঙ্গটা আমরা এখানেই রাখবো। আজকে এই প্রসঙ্গটাই আলোচনা করবো আমার এই পর্বে। 1971 সালে যখন যুদ্ধ অপরাধী চুক্তি নতুন করে কার্যকরী হলো, নতুন করে তৈরি হলো, মডিফাইড হলো, তখন আগে বলেছিলাম 14টা দেশে সই করেছিল। স্ট্যাচুটারি লিমিটেশন টু ওয়ার ক্রাইমস, একটা লিমিটেশন ছিল, আগের পর্বে বলেছি। সেটা হচ্ছে সুতরাং 50 বছর পর ধরা পড়লে, 100 বছর বয়সেও ধরা পড়লে তার বিচার হবে, কোনো রকম বাদ বিচার নেই। আগে একটা নিয়ম ছিল, বলেছিলাম আগের পর্বে, যে 20-25 বছর পর ধরা পড়লে আর কিছু হবে না, তার পানিশমেন্ট হবে না, বয়স হয়ে গেছে লোকটা। কিন্তু এটা উঠিয়ে দিয়েছে, অর্থাৎ একটা লোক যদি 125 বছর বাঁচে, সেই সময় যদি ধরা পড়ে, যুদ্ধ অপরাধী হিসেবে তার শাস্তি হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, ফায়ারিং স্কোয়াডে মারতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই বর্বরোচিত আইনটা, এই নিয়মটা চালু করলো 1971 সালে, ইন্ডিয়া সই করলো। বলেছিলাম নেতাজি বামপন্থী আন্দোলনের জনক, লেফট কনসলিডেশন কমিটি তিনি করেছিলেন। কোনো বামপন্থীরা, অন্তত আমার জানা নেই, যে পার্লামেন্ট কাঁপিয়ে তুলেছিল এই ইস্যুতে, আলোচনাই হয়নি হয়তো। এটা একটা দুর্ভাগ্যের বিষয় আমাদের। তো এখন দেখা যাক রাষ্ট্রসংঘ এই ব্যাপারে কি বলছে। কিছু তো ভারতবর্ষের চারদিকে কিন্তু নেতাজি প্রেমিক, লক্ষ লক্ষ কোটি কোটি। দিল্লির একটা নেতাজি প্রেমিক সংগঠন, নেতাজি ফোরাম, সেই নেতাজি ফোরামের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের সঙ্গে যোগাযোগ করা হয় জানার জন্য এই ব্যাপারটা, টু অ্যাসার্টেন দি অ্যাকচুয়াল ফ্যাক্ট। তো সেদিন ওই নেতাজি ফোরামের সভাপতি ছিলেন কে? সভাপতি ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুরেন্দ্র গোয়েল। তিনি একটা চিঠি দিলেন যে আমরা বাঙালি কিছু না করি আর করি, কিছু করি আর না করি। সারা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন প্রদেশে অসংখ্য নেতাজি অনুরাগী আছেন, নেতাজি গবেষক আছেন, অসংখ্য লোক আছেন, মানুষ আছেন যারা নেতাজি নিয়ে চর্চা করেন, নেতাজির রহস্য উন্মোচন হোক এরা মন থেকেই চান। সেরকমই একজন সুরেন্দ্র গোয়েল। 15ই ফেব্রুয়ারি 1997 সাল, অর্থাৎ নেতাজির যে বছর জন্ম শতবর্ষ, নেতাজি জন্মেছিলেন 1897 সালে 23 জানুয়ারি, তার 100 বছর পূরণ হল 1997 সালে, আপনার 1997 সালে জানুয়ারি মাসে। তা সেই বছরে জন্ম শতবর্ষে সেই নেতাজি ফোরাম, দিল্লির একটি নেতাজি প্রেমিক সংগঠন, তার পক্ষ থেকে
সভাপতি সুরেন্দ্র গোয়েল একটা চিঠি লিখলেন 15 ফেব্রুয়ারি 1997। কাকে লিখলেন? রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল, সবচেয়ে বড় পোস্ট। সেক্রেটারি জেনারেল তখন ছিলেন কোফি আন্নান। কোফি আন্নানকে সরাসরি সুরেন্দ্র গোয়েল তিনি একটা চিঠি লিখলেন এই ব্যাপারে। তিনি জানতে চান যে সত্যি কি নেতাজির নামে যুদ্ধ অপরাধীর কলঙ্ক আছে, তার নামকে কলঙ্কিত করেছে এটা দিয়ে। যদি থাকে সে নামটা কাটা হোক, যদি না থাকে সেটা বলুন। এইভাবে বিস্তারিত চিঠিটা দিয়েছিল। আমার মনে হয় চিঠিটা আপনার অরিজিনালটা পড়ে শোনানো দরকার। ইংরেজিতে তিনি যে চিঠিটা লিখেছেন 15 ফেব্রুয়ারি 1997 কোফি আন্নানকে, সেক্রেটারি জেনারেল কোফি আন্নান। The patriot of patriots, as Mahatma Gandhi called the great Indian freedom fighter Netaji Subhash Chandra Bose, deserves the world body's favorable consideration to relieve him, dead or alive, on his centenary occasion from the dishonorable reference, dishonorable reference as a war criminal, unjustly and hastily dubbed by the superpowers of United Kingdom and the USA after Hiroshima and Nagasaki conclusion of the Second World War. Our Bose, like any other freedom fighter, deserves patriotic award and not a punishment of witch hunting imposed arbitrarily by the UK with vested geopolitical interests in colonial India. With these few words of appeal, may I, on behalf of freedom fighters and the people of India, seek your intervention to rectify the distorted image of our hero Bose in the pages of the world history. ভারতের একজন বীর স্বাধীনতা সংগ্রামী, যাকে মহাত্মা গান্ধী অভিহিত করেছেন দেশপ্রেমিকোত্তম হিসাবে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবর্ষে এই আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ রাষ্ট্রসংঘ তাকে যে ব্রিটিশ ও আমেরিকা এই দুটি মহাশক্তিধর দেশ যুদ্ধ অপরাধীর তকমা লাগিয়েছিল, হিরোশিমা এবং নাগাসাকির পর যুদ্ধ শেষ হওয়ার পরই তার থেকে তাকে অব্যাহতি দিন অন্যান্য স্বাধীনতা সংগ্রামীর মতন শ্রী বসুরও দেশপ্রেমের জন্য সম্মানিত হওয়া উচিত। ভারতীয় উপনিবেশে ব্রিটেন তার রাজনৈতিক স্বার্থেই নেতাজিকে ডাইনি খুঁজে ডাইনি খুঁজে শাস্তি দেওয়ার মতোই খুঁজে বেড়াচ্ছে। এই আবেদনের সাথে সাথে আমি স্বাধীনতা সংগ্রামীদের ও ভারতের জনগণের পক্ষ থেকে এই পৃথিবীর ইতিহাসের পাতায় সুভাষচন্দ্রকে যে বিকৃতভাবে দেখানো হয়েছে তাকে সংশোধন করার জন্য আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছি। অর্থাৎ আমরা দেখলাম এই চিঠি থেকে যে সুরেন্দ্র গোয়েল স্পষ্টভাবে, মাননীয় শ্রী সুরেন্দ্র গোয়েল অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল, তিনি স্পষ্ট জানতে চেয়েছেন যে যুদ্ধ অপরাধী হিসেবে তাকে তকমা দিয়েছিল ব্রিটিশ এবং আমেরিকা, এবং সেই জন্য রাষ্ট্রসংঘে তার সেই ব্যাপারটা উল্লেখ হয়তো আছে। তো যদি থাকে নেতাজিকে, তিনি বেঁচে থাকুন বা মারা যান, উনি বলেছেন যে এই সম্মান জানান, এই তকমাটা তার থেকে উদ্ধ করুন, কারণ তিনি ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামী। সুন্দর জানতে চেয়েছিলেন। এখন ভারত সরকারকে আপনি হাজার চিঠি দিন উত্তর দেবে না নেতাজি সংক্রান্ত, অনেক দেরি করে দেবে, অনিচ্ছা করে দেবে, ভীষণ কষ্ট লাগে দিতে। কেন দেব? নেতাজি সম্বন্ধে তথ্য লুকোনো থাক, দেয় না। কিন্তু রাষ্ট্রসংঘ দিয়েছে, উত্তরটা দিয়েছে খুব সুন্দরভাবে। সুরেন্দ্র গোয়েল বললেন দুই মহাশক্তিধর দেশ ব্রিটেন এবং আমেরিকা, রাষ্ট্রসংঘকে তো এরাই কন্ট্রোল করে, ব্রিটেন, আমেরিকা, চীন, ফ্রান্স। রাষ্ট্রসংঘ কি আছে? একটা স্পাইনলেস অর্গানাইজেশন। কিছু করার ক্ষমতা কোথাও আছে? কোথাও নেই। কিছু করে? এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা পড়ল, অ্যাটম বোম, হিরোশিমা নাগাসাকিতে, কত লক্ষ লক্ষ লোক মারা গেল, এখনো তার প্রতিক্রিয়া চলছে। কই? এখনো মৃত্যু হচ্ছে। রাষ্ট্রসংঘ কিছু করেছে? কিছু করার ক্ষমতা আছে? কারণ কন্ট্রোল বাই আমেরিকা, কন্ট্রোল বাই চায়না, কন্ট্রোল বাই
আপনার ফ্রান্স, কন্ট্রোল বাই ব্রিটেন। তো এই রাষ্ট্রসংঘ এরকমই, তবু একটা নিয়ম টিয়ম আছে বলে যুদ্ধ অপরাধী, ওই নিয়মটা মানতে হয়, কিন্তু রাষ্ট্রসংঘের কোনো ক্ষমতা নেই। গণহত্যা হলেও তারা কিচ্ছু করে না। ভিয়েতনাম আমেরিকা লক্ষ লক্ষ হত্যা করেছে, রাষ্ট্রসংঘ কিছু করেছে? কিচ্ছু করেনি, কোনো ক্ষমতা নেই, পাত্তাই দেয়। হ্যাঁ, টাকা পয়সা আছে প্রচুর, অনেকগুলো প্রজেক্ট আছে, প্রজেক্টের মাধ্যমে কিছু সাহায্য রক্ষা করে, কিন্তু সেই রাষ্ট্রসংঘ যেহেতু ব্রিটিশ এবং আমেরিকা তারা এদের যুদ্ধ অপরাধী বলে ডিক্লেয়ার করে দিয়েছে, সুতরাং তারই প্রভাবে সেই আপনার রাষ্ট্রসংঘকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা করেছে। এখন উনি তাই বলছেন, তো এটা ঘটনাও তাই। 1971 সালে তো এই চুক্তি নতুন করে হলো, আবার ইন্দিরা গান্ধী সই করল। কত বড় শয়তান নেহেরু পরিবারের বংশধর, বাপজি রমবেটি তাই হবে। এই তো হলো, তো এই নিয়ে চিঠি তো রাষ্ট্রসংঘকে দিল। এখন দেখুন তো রাষ্ট্রসংঘ কি উত্তরটা দিয়েছে, এটা দেখার কথা। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল হচ্ছে কোফি আন্নান। উত্তরটাকে দিয়েছেন কোফি আন্নানই উত্তর দিয়েছেন, কিন্তু তার হয়ে এই উত্তরটা দিয়েছে আপনার শশী থারুর। 1 মে 1997, ওই বছরই আর কি, নেতাজি জন্ম শতবর্ষ যে বছর, সে বছর 15 ফেব্রুয়ারি চিঠিটা দিয়েছিলেন সুরেন্দর গোয়েল নেতাজি ফোরামের পক্ষ থেকে। তার উত্তরটা দিয়েছেন সেক্রেটারি জেনারেল, অ্যাকচুয়ালি উত্তরটা সেক্রেটারি জেনারেল তার হয়ে দিয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শশী থারুর, যিনি আবার কংগ্রেসের নেতা। I am writing in reply to your letter of 15 February 1997 to the Secretary General, in which you seek his intervention regarding the image of Netaji Subhash Chandra Bose. The Secretary General is aware of the great regard in which Netaji is held, but he is powerless. Secretary General is powerless to undo references that may have been made in the past. অতীতে এটা করা হয়ে থাকলে সেক্রেটারি জেনারেল পাওয়ারই নেই। He is confident that no United Nations agency or publication would use the term war criminal in reference to Netaji in future. আপনার 15 ফেব্রুয়ারি 1997 খ্রিস্টাব্দের লেখা চিঠি, যা আপনি সেক্রেটারি জেনারেলকে দিয়েছেন, যার মাধ্যমে সেক্রেটারি জেনারেলের হস্তক্ষেপ চেয়েছেন নেতাজি সুভাষচন্দ্র ভাবমূর্তির ব্যাপারে, আমি ওই চিঠির উত্তর দিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসু যে শ্রদ্ধার আসনে বসে আছেন, সে ব্যাপারে সেক্রেটারি জেনারেল অবহিত, কিন্তু নেতাজি সম্বন্ধে অতীতে যদি কিছু রেফারেন্স থাকে তবে তাকে বদলাবার বা নাকচ করার কোনো ক্ষমতা সেক্রেটারি জেনারেল নেই। কিন্তু তিনি বিশ্বাস করেন যে রাষ্ট্রসংঘের কোনো এজেন্সি বা কোনো প্রকাশনা ভবিষ্যতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধ অপরাধী বলে আখ্যায়িত করবেন না। এই পর্বটা শেষ করবো দুটো তিনটে ব্যাখ্যা করে। সেটা হচ্ছে সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে যে চিঠিটা দেওয়া হলো, সেই চিঠিতে একবারও কিন্তু বলা হয়নি যে রাষ্ট্রসংঘের যুদ্ধ অপরাধী তালিকায় নেতাজির নাম নেই, একবারও বলা হয়নি। না থাকলে সত্যি তিনি বলতে পারতেন নেই, তিনি বলেননি, তার মানে আছে। আর ব্রিটিশ এবং আমেরিকা তো যুদ্ধ অপরাধী বলে ডিক্লেয়ার করেই ছিল, ওদের চাপে তো করবেই এখন রাষ্ট্রসংঘ। তো সেক্রেটারি জেনারেল সবচেয়ে পাওয়ারফুল মানুষ রাষ্ট্রসংঘে, তো নামটা নেতাজির ওখানে না থাকতো তিনি সরাসরি বলতেন নেই, নামটা আছে বলেই তিনি এই কথা তিনি সরাসরি বললেন না যে ওনার নাম নেই, আছে বলে, কিন্তু তিনি নামটা করেননি, আসলে করেও না। সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে ওদের যা নিয়ম টিয়ম আছে, সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে নামটা নেয় না। 1, 2, ভারতবর্ষ সই করেছে 1970-71 সালে 14টা দেশের মধ্যে। কার জন্য সই করেছে? ভারতের যুদ্ধ অপরাধীকে, আজহিন্দ ফৌজির যারা ধরা পড়েছিল সেই জাপান থেকে, সেই সিঙ্গাপুর থেকে, বার্মা থেকে, বিভিন্ন জায়গায় হাজার
নিয়ে এসেছিল বিচারের জন্য, তাদের নামটাম সব আছে, রেকর্ডে আছে। আর যাদের মেরে ফেলেছে হাজার হাজার, তাদের নামটা থাকবে না, ওরা ইচ্ছে করে চেপে দিয়েছে। আজাইনদের বন্দীদের যারা মেরেছিল ব্রিটিশ। তা এখানে তিনি বললেন, তিনি একবারও তো তিনি বললেন যে হয়তো আছে মে হ্যাভ বিন। একবারও তিনি না বলেননি, স্ট্রংলি বলতে পারেন। আর দুই, তিনি কি বললেন যে ভবিষ্যতে নেতাজির উপর আস্থা আছে, নেতাজির উপর শ্রদ্ধা সবার আছে। ভবিষ্যতে রাষ্ট্রসংঘ বা তার এজেন্সিগুলো, তাদের প্রকাশনা বিভাগ কোনোদিন এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধ অপরাধী বলে আখ্যায়িত করবেন না। এবার যে প্রশ্নটা বারবার বলছি, ভারত সরকার এটা জানেন তো, রাষ্ট্রসংঘের চিঠি, ভারতীয় হাইকমিশন ওখানে আছে, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন ইউনাইটেড নেশনস আছে, সবাই জানে এই চিঠি গেছে, ইন্ডিয়া জানে। কোনো তো প্রতিবাদ ইন্ডিয়া কোনোদিন করেনি আজ পর্যন্ত। ইন্ডিয়া সাহস হয়নি এই প্রতিবাদ করার, কারণ ঘটনাটা তো সত্যি। সুতরাং সেই যে প্রতিবাদটা করেনি, অর্থাৎ নেতাজি যুদ্ধ অপরাধী, রাষ্ট্রসংঘ সেটা কার্যত স্বীকার করেছে। এবং যদি তার নাম থাকলে ভবিষ্যতে তাকে যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায়িত করা হবে না। এটা রাষ্ট্রসংঘ বিভিন্ন এজেন্সি এটা করবে, তারা করবে না, আখ্যায়িত করবে না, এবং পাবলিকেশনের পক্ষ থেকেও কোনো এই ধরনের কিছু বেরোবে না। তা এই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় বিপ্লবের বন্যিশিকা, ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় নায়ক, সে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ইংরেজ তো যেত না, সেই তো 1757 সাল থেকে আছে। কংগ্রেস জন্ম হয়েছিল কবে? 1885 সালে। কি হয়েছিল? কিছু হয়েছে 1885 থেকে? গান্ধীজি তো অনেকদিন ছিলেন, কিন্তু রামধাক্কা যেটা দেয় শত্রুর সঙ্গে শত্রুর মতোই লড়াই করতে হবে, অস্ত্র দিয়ে লড়াই করতে হবে, সেনাবল দিয়ে লড়াই করতে হবে, সেটা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং সবাই স্বীকার করেছেন নেতাজি না থাকলে, নেতাজির ওই যুদ্ধ তিনি যদি না করতেন, তাহলে ইংরেজরা কোনদিন যেত না। ব্যবসা করতে এসছে, কেন যাবে? আর আজকে এই শয়তানের বংশ নেহেরু, জওহরলাল নেহেরু বংশ পরম্পরায় ভারতবর্ষের রাজনীতি করে যাচ্ছে, সিংহাসন ভোগ করে যাচ্ছে, ভারতের সম্পত্তি লুট করছে, চুরি করছে। নেতাজি আজাইন ফৌজের টাকা চুরি করেছে, তার বংশটা এইভাবে করে যাচ্ছে। ভারতবর্ষকে যদি শেষ করে থাকে, এ হচ্ছে বিশ্বাসঘাতক, অভদ্র, অসভ্য, শয়তান, স্বৈরতান্ত্রিক মানসিকতা, লুটেরা এই নেহেরু পরিবার। কি বেমালুম ভাবে আমরা এই ধরাজম করে যাচ্ছি না? নেহেরুর রাজত্বকালটা আমরা কোনো প্রতিবাদ করবো না, কিচ্ছু করবো না। এখনো আপনি এইসব ব্যাপারে আলোচনা করুন, দেখবেন নেহেরু নিয়ে আলোচনা করে অনেক খেপে যাবে। কিছু জানে না, জানানো হয়নি বা জানতে ইচ্ছেও করে না। ইতিহাসটা এইভাবেই বিকৃত হয়, এইভাবেই প্রচারের দ্বারা বিকৃত হয়। সুতরাং এই চক্রান্তের জালে নেতাজির মাধ্যমে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা নেতাজির বিরুদ্ধে যে চক্রান্ত যা চলেছিল, চলবে, এই জিনিসগুলোকে আমরা আপনাদের সামনে এক্সপোজ করে উন্মুক্ত করে তুলতে চাই। আশা করবো আপনারা এই ভিডিওটা দেখে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও লাখ লাখ লোকের কাছে পৌঁছে যায়। এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সঙ্গে পরের পর্বে আবার দেখা হবে। জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ।